আমরা এখন যেটা আলোচনা করব, আলোচনার শুরুতে কোশ্চেনটা যদি চিন্তা করি, কি কোশ্চেন চিন্তা করব? যে ধরেন একটা পেশেন্টের সামহাউ বাইল সল্ট ইন্টেস্টাইন অ্যাবজর্পশন হচ্ছে না, ঠিক আছে? তাহলে তার কি কোনোভাবে রেনাল স্টোন হবে কিনা, কোশ্চেনটা যদি এভাবে করা হয় যে একটা পেশেন্টের বাইল সল্ট ডেফিসিয়েন্সি, একটা পেশেন্টের সামহাউ বাইল সল্ট ডেফিসিয়েন্সি, তার কি কোনোভাবে রেনাল স্টোন হওয়া সম্ভব কিনা, তার কি কোনোভাবে রেনাল স্টোন হওয়া সম্ভব কিনা, এরকম যদি কোশ্চেন হয় বা হলে কোন স্টোন হবে। আমরা এরকম একটা কোশ্চেনের এই প্যাথোফিজিওলজিটা পড়ার জন্য আমরা এখন ব্যাকওয়ার্ড পড়াশোনা করি। তাহলে এখন আমরা চলে আসি বাইল সল্ট ডেফিসিয়েন্সি। এটা কেমন কথা? বাইল সল্ট ডেফিসিয়েন্সি সাধারণত কখন হয়? বাইল সল্ট ডেফিসিয়েন্সি তখনই হয়, এটা বোঝার জন্য আমাদেরকে আগে এন্টারোহেপাটিক সার্কুলেশন বুঝতে হবে। এটা হলো বাইল ডাক্টিউল কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টের মাধ্যমে বাইল চলে আসতেছে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন ওপেন করতেছে, সেটা ডিউডেনামে। আমি একটা ফাংশনাল ছবি আঁকলাম এবং এটা হলো সেই ডিস্টাল ইন্টেস্টাইন অর্থাৎ আইলিয়াম, টার্মিনাল আইলিয়াম। যখন বাইল সল্ট গুলো এখানে আসে, যখন বাইল সল্ট গুলো এখানে আসে, বাইল সল্ট গুলো ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করার পরে তারা কিন্তু ড্যামেজ হয়ে যায় না, তারা এখানে থেকে যায়। অর্থাৎ অ্যাবজর্পশন, ফ্যাট যখন অ্যাবজর্পশন হয়ে যায় তখন তারা ফ্যাটের সাথে সাথে ভেতরে চলে যায় না। তাহলে ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয়ে এখানে প্রবেশ করলো ব্লাডে, কিন্তু বাইল সল্ট গুলো এখানেই থেকে যায়। এই বাইল সল্ট গুলো ইভেনচুয়ালি কি করে? অ্যাবজর্পশন হয় হলো টার্মিনাল আইলিয়ামে। টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্পশন হওয়ার মাধ্যমে সে পোর্টাল ভেনাস সার্কুলেশনের মাধ্যমে আবার লিভারে ফিরে আসে। তাহলে এটাই হলো এন্টারোহেপাটিক সার্কুলেশন। তাহলে এন্টারোহেপাটিক সার্কুলেশন জিনিসটা কি এবং কি জন্য দরকার সেটা আমরা একটু বুঝি। এন্টারোহেপাটিক সার্কুলেশন, তাহলে প্রথম কথা, এন্টারোহেপাটিক সার্কুলেশনের কথাটা মানে হলো এই সার্কুলেশনটা কার হয়? এই সার্কুলেশনটা বাইলের হয়। বাইল কোথায় থেকে কোথায় সার্কুলেট করে? লিভার থেকে ডিউডেনাম, ডিওডেনাম থেকে সে চলে যায় টার্মিনাল আইলিয়াম, টার্মিনাল আইলিয়ামে সে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হয়ে পোর্টাল ভেইনের মাধ্যমে আবার সে লিভারে চলে আসে। এই যে সার্কুলেশন, সে টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্পশন হয়ে আবার লিভারে চলে আসলো, এই সার্কুলেশনটাই হলো এন্টারোহেপাটিক সার্কুলেশন। এন্টারোহেপাটিক সার্কুলেশন হওয়ার মাধ্যমে আমরা এই যে বাইল কোনটাকে অ্যাবজর্পশন করতেছি? বাইল সল্ট। অ্যাকচুয়ালি এই এন্টারহেপাটিক সার্কুলেশনটা আমাদেরকে কিভাবে হেল্প করে? সেটা হলো বাইল সল্টকে রিসাইক্লিং করতে পারি আমরা। রিসাইক্লিং মানে কি? রিসাইক্লিং মানে হলো ওই যে আমরা বললাম যে বাইল সল্টের কাজ কি। তাহলে বাইল সল্টের যেটা কাজ, বাইল সল্টের কাজ হলো ফ্যাটের ডাইজেশন এবং অ্যাবজর্পশনে। ফ্যাটকে সে হেল্প করে ডাইজেশন এবং অ্যাবজর্পশনে। তাহলে এই হেল্পটা করার জন্য সে আসে কিসের মাধ্যমে? এটা আসে বাইলের মাধ্যমে। তাহলে আমাকে বুঝতে হবে বাইল কি, বাইল সল্ট কি। বাইল মানে হলো লিভারের যে সিক্রেশন, সেটা হলো বাইল। ডাইজেশনের জন্য যেটা আসতেছে সেটা হলো বাইল। বাইলের একটা কম্পোনেন্ট হলো বাইল সল্ট। বাইলের একটা কম্পোনেন্ট হলো বাইল সল্ট। তাহলে এখানে শুধুমাত্র এই বাইলের মধ্যে বাইল সল্টটাই আমাদেরকে ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করে, তাও আবার শুধুমাত্র ফ্যাটকে। তাহলে এই বাইল সল্টটা আমাদের এই জন্য যেহেতু ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে বাইল সল্টের সোর্স কি। বাইল সল্ট কোত্থেকে আসে? তো বাইল সল্টের দুইটা সোর্স। এক হলো লিভার নিজে তৈরি করতে পারে, তাহলে এটা হলো প্রাইমারি সোর্স, লিভারের সিনথেসিস। তাহলে লিভার সিনথেসিস করতেছে, সেটা একটা সোর্স, সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স। কিন্তু সে খুব ডিপেন্ডেন্ট এন্টারোহেপাটিক সার্কুলেশনের মধ্যে, অর্থাৎ রিসাইক্লিং এর মধ্যে। সে যদি রিসাইক্লিং করতে না পারে তাহলে ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তাহলে রিসাইক্লিংটা কই থেকে আসে? রিসাইক্লিংটা আসে হলো এন্টারোহেপাটিক সার্কুলেশন দিয়ে। এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে হলো রিসাইক্লিংটা হয়। রিসাইক্লিংটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই দুইটা হলো সোর্স। রিসাইক্লিং যদি না হয়, কোনোভাবে যদি একজন মানুষের রিসাইক্লিংটা বন্ধ হয়ে যায়, তাহলে সে আলটিমেটলি ইভেনচুয়ালি বাইল সল্ট ডেফিসিয়েন্ট হয়ে যাবে, সে পর্যাপ্ত পরিমাণ বাইল সল্ট পাবে না। আমরা এখন সেই কথাগুলো পড়বো।
যে ধরে নিচ্ছে একটা পেশেন্টের রিসাইক্লিং হলো না, রিসাইক্লিং না হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে বাইল সল্ট আসলো না, তার ফার্স্ট ম্যানিফেস্টেশন কি হবে? তাহলে তার অবশ্যই ফার্স্ট ম্যানিফেস্টেশন ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশনের প্রবলেম হতে পারে, তাহলে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন। ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে বড় কথা হলো যে ফ্যাট সলিউবল যে ভাইটামিন সেগুলো ম্যাল অ্যাবজর্পশন, যেমন ভাইটামিন কে এর ম্যাল অ্যাবজর্পশন। ভাইটামিন কে এর ম্যাল অ্যাবজর্পশন যদি হয় তাহলে ভাইটামিন কে এর ম্যাল অ্যাবজর্পশন হলে কি সমস্যা? ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করবে না ঠিক মতন, ক্লটিং ফ্যাক্টর গুলোতে ডিফেক্ট, ক্লটিং ফ্যাক্টর গুলো ঠিক মতন কাজ করতে পারবে না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাই তো? ক্লটিং ফ্যাক্টর গুলো যখন কাজ করতে পারবে না, ম্যানিফেস্টেশন কি দিয়ে হবে? প্রলংড প্রোথ্রম্বিন টাইম, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট। বাইল সল্টের আরেকটা কাজ হলো সে বাইলের মধ্যে যেই কোলেস্টেরল আছে সেগুলোকে সলুবিলাইজ করে রাখে। তাহলে বাইলের আরেকটা কাজ হলো সে এখানকার কোলেস্টেরল গুলোকে সলুবিলাইজ করে রাখে বাইলের মধ্যে, যখন এটা কনসেন্ট্রেট হয় গল ব্লাডারে, তাহলে সেটা করতে পারবে না। তাহলে বাইল সল্ট যদি ডিফেক্ট হয় তাহলে কোলেস্টেরল গুলো সলুবিলাইজ হবে না, তখন স্টোন ফরমেশন হবে। কি স্টোন ফরমেশন হবে? গল স্টোন ফরমেশন হবে। সেই গল স্টোনটা কি ধরনের স্টোন হবে? কোলেস্টেরল স্টোন নাকি পিগমেন্ট স্টোন? কোলেস্টেরল স্টোন। তাহলে সে তখন কোলেস্টেরল স্টোন ফরমেশন করবে। বাইল সল্ট ডেফিসিয়েন্সি হলে এই দুইটা মেইন চেঞ্জ আমাদেরকে জানতেই হবে, এই দুইটা হলো মেইন চেঞ্জ। এখন আমরা দেখবো যে বাইল সল্ট ডেফিসিয়েন্সি হওয়ার তাহলে একমাত্র মানে সবচেয়ে কমন কজ যেটা, সেটা কি কি? কমন কজ আমি এখানে যেটা ফোকাস করতেছি বাইল সল্ট ডেফিসিয়েন্সি, ব্যাপারটা কিন্তু এরকম না যে বাইল সল্ট আসতেছে না ইন্টেস্টাইনে। বাইল সল্ট যদি কারো ইন্টেস্টাইনে না আসে তার মানে হলো কমন বাইল ডাক্টে কোন জায়গায় অবস্ট্রাকশন, কিন্তু আমি সেটা বলতেছি না, আমি বলতেছি এন্টার হেপাটিক সার্কুলেশন হচ্ছে না, অর্থাৎ ইন্টেস্টাইন থেকে রিঅ্যাবজর্পশন হয়ে সেটা লিভারে ফিরে যাচ্ছে না, তখন এই সিকোয়েন্স। এখন আমরা সেটাকে আরো আগাবো যে কি করে এটা রিনাল স্টোন ফরমেশনে হেল্প করে, অথবা কিভাবে এটা থেকে রিনাল স্টোন হয়। এন্টারহেপাটিক সার্কুলেশন না হলে রেনাল স্টোন কেন হবে? এটা কেমন কথা? সেটা আমরা দেখবো যে কোথায় বাইল, কোথায় জিআইটি, আর কোথায় রেনাল স্টোন। আমরা এখন সেটা দেখবো। একটা পেশেন্টের যদি টার্মিনাল আইলেমে ডিজিজ হয়, টার্মিনাল আইলার ডিসেকশন অথবা টার্মিনাল আইলার ডিজিজ, যেমন ক্রনস ডিজিজ। টার্মিনাল আইলার ডিজিজ হলে যে পেশেন্টের কাজ হবে, এই পেশেন্টের ম্যানিফেস্টেশন হবে, এই পেশেন্টের বাইল সল্ট রিঅ্যাবজর্পশন হবে, বাইল সল্ট অ্যাবজর্পশন হবে না, বাইল সল্ট অ্যাবজর্পশন হবে না। বাইল সল্ট অ্যাবজর্পশন যখন তার হবে না, তখন ঘটনাটা কি ঘটবে? তখন ঘটনাটা কি ঘটবে? তখন সে বাইন্ড করে ফেলবে। বাইল সল্ট যখন অ্যাবজর্পশন হবে না, বাইল সল্ট অ্যাবজর্পশন না হলে ফ্যাট অ্যাবজর্পশন হবে না। এই কথাটা আমরা আগের ইয়া থেকে বুঝে ফেললাম যে বাইল অ্যাবজর্পশন, বাইল সল্ট অ্যাবজর্পশন হচ্ছে না, দ্যাট মিন্স রিসাইক্লিং বন্ধ হয়ে গেছে, তাই না? আর রিসাইক্লিং যখন বন্ধ হয়ে যাবে, রিসাইক্লিং যখন বন্ধ হয়ে যাবে তখন ইভেনচুয়ালি ইন্টেস্টাইনে আমার বাইল সল্টের ডিফেক্ট মানে ডেফিসিয়েন্সি, ইন্টেস্টাইনে আমি বাইল সল্ট কম পাচ্ছি। তাহলে ইন্টেস্টাইনে যদি আমি বাইল সল্ট কম পাই তাহলে আমার ফ্যাট ডাইজেশন হচ্ছে না, অ্যাবজর্পশনও হচ্ছে না। তাহলে আমার ফ্যাট ডাইজেশনও হচ্ছে না, অ্যাবজর্পশনও হচ্ছে না। ফ্যাট যদি আমার ডাইজেশন না হয়, অ্যাবজর্পশনও না হয়, তাহলে সেই ফ্যাট গুলো কি থাকবে? ফ্যাট গুলো লুমেনেই থাকবে। তাহলে জিআই লুমেন, জিআই লুমেনে যে ফ্যাট, জিআই লুমেনের যে ফ্যাট, সেই জিআই লুমেনের ফ্যাট কন্টেন্ট বেড়ে যাবে। এই জিআই লুমেনের ফ্যাট কন্টেন্ট যখন বেড়ে যাবে তখন এই ফ্যাট গুলো, আমরা জানি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে কি? ফ্যাটি অ্যাসিড মানে হলো সেখানে এরকম একটা ফ্যাক্টর থাকে, তো এটা হলো পজিটিভলি চার্জ আর এ হলো নেগেটিভলি চার্জ। তাহলে ও যখন পোলারাইজড হয় তখন এখানে নেগেটিভ চার্জ থাকে, এখানে পজিটিভ চার্জ থাকে। যেহেতু এখানে নেগেটিভ চার্জ আছে, সে আরেকটা পজিটিভ চার্জকে আকৃষ্ট করতে পারে, সে হলো ক্যালসিয়াম। তাহলে পরবর্তীতে সে জিআই লুমেনে যখন এক্সেস ফ্যাট বেড়ে যাবে তখন সে আকর্ষণ করবে ক্যালসিয়ামকে, তখন সে আকর্ষণ করবে ক্যালসিয়ামকে, তখন সে আকর্ষণ করবে ক্যালসিয়ামকে। তো জিআই তে ট্র্যাকে এরকম ক্যালসিয়াম যদি ফ্যাটি অ্যাসিডের সাথে বেশি বেশি বাইন্ড করে তাহলে জিআই লুমেনের ফ্রি ক্যালসিয়ামটা কমে যায়, তাই তো? জিআই লুমেনে ফ্রি ক্যালসিয়াম কমে গেলে কি সমস্যা? অর্থাৎ জিআই লুমেনে যেহেতু ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে, সে এখন জিআই লুমেনের ভেতরে যে ক্যালসিয়াম গুলো আছে সেগুলোকে বেশি বেশি বাইন্ড করতেছে। তাহলে আমার জিআই লুমেনে ক্যালসিয়াম গুলো এখন বেশি বেশি ফ্যাটের সাথে বাইন্ড করতেছে। আমরা এই জায়গায় থামলাম।
থামার পরে এখন আমি জিআই লুমেন এই ক্যালসিয়ামের কাজ কি সেটা পড়বো, তারপর আমি আবার এই জায়গাতে ফিরে আসবো। আমরা যে খাবার খাই আমাদের ফুডে সবসময় অক্সালেট কন্টেন্ট থাকে, যে অক্সালেটটা আমাদের কোনো নিউট্রিশনাল ভ্যালু ক্রিয়েট করে না, ঠিক আছে? তাহলে অক্সালেটটা আমাদের অ্যাবজর্পশন করতে চাই না। আমাদের এম কি, আমাদের ভিশন কি? আমাদের ভিশন হলো ভাই আমি অক্সালেটটাকে অ্যাবজর্পশন করতে চাই না, কমাতে চাই। এই অক্সালেট যদি অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্ব পোর্শনটুকুর কি ঘটনা ঘটে? অ্যাবজর্ব অক্সালেট গুলো আমাকে ইভেন্চুয়ালি কিডনি দিয়ে ফিল্টার করে বের করতে হবে, কিডনি দিয়ে ফিল্টার করে ইউরিন দিয়ে বের করতে হবে। তাহলে আমি অ্যাবজর্পশন যদি কমাতে পারি, কিডনি দিয়ে ফিল্টার কম হবে, ইউরিনে কম আসবে। আমি যদি অ্যাবজর্পশন কমাতে না পারি, সামহাউ যদি অ্যাবজর্পশন বেশি হয়, তাহলে কিডনি দিয়ে পাস করবে বেশি, ইউরিনে কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে। কনসেন্ট্রেশন যখন বেশি হয়ে যাবে তখন ক্রিস্টাল ফর্মেশন হবে, ক্রিস্টাল ফর্মেশন হয়ে স্টোন ফর্মেশন হবে। কি স্টোন? অক্সালেট স্টোন। সেই অক্সালেট ইউরিনে অবস্থিত যে ক্যালসিয়াম আছে তার সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফর্মেশন করবে। তাহলে আমাদের গোল হলো যে আমরা অক্সালেটটাকে বেশি বেশি অ্যাবজর্পশন হতে দিব না। হাউ? কিভাবে আমরা এই কাজটা করি যে আমরা অক্সালেটকে অ্যাবজর্পশন হতে দেই না? আমরা অক্সালেটকে অ্যাবজর্পশন হতে দেই না, সেটা যেটা মেকানিজম, জিআই লুমেনের যে ক্যালসিয়াম, সেটা জিআই লুমেনে অসংখ্য ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়াম গুলো অক্সালেটের সাথে বাইন্ড করতে পারে, কারণ অক্সালেট বোঝা যাচ্ছে, আমরা জানি যে শেষে যদি এটি যুক্ত হয় তাহলে সেটা একটা আয়ন, নেগেটিভ চার্জড। তাহলে অক্সালেট, কার্বনেট, ল্যাকটেট এগুলো সব হলো নেগেটিভ চার্জড আয়ন। সেই অক্সালেট ক্যালসিয়ামকে আকর্ষণ করবে, যেহেতু সে নেগেটিভ চার্জ আকর্ষণ করে তার একটা কমপ্লেক্স ফর্মেশন করে। কারণ আমরা জানি দুইটা জিনিস যদি বাইন্ড করে তার মলিকুলার ওয়েট বৃদ্ধি পায়, তার সাইজ বৃদ্ধি পায়। তাহলে সে অক্সালেট নেগেটিভ চার্জ হওয়ার কারণে সে ক্যালসিয়ামকে আকর্ষণ করতে পারে, যখন আকর্ষণ করে তখন একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। যেহেতু এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এটা কখনো অ্যাবজর্পশন হতে পারে না। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি দাঁড়ালো, যে কিভাবে আমরা অক্সালেটের অ্যাবজর্পশন প্রিভেন্ট করি? অক্সালেটের অ্যাবজর্পশন প্রিভেন্ট করি হলো ক্যালসিয়ামের সাথে বাইন্ড করার মাধ্যমে। অক্সালেটের অ্যাবজর্পশন যদি প্রিভেন্ট করতে না পারি কি হবে? বেশি বেশি অক্সালেট অ্যাবজর্পশন হবে, সেটা ব্লাডের মাধ্যমে কিডনি দিয়ে পাস করবে, ইউরিনে অক্সালেটের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে, ইউরিনে অক্সালেটের কনসেন্ট্রেশন বৃদ্ধি পেলে ইউরিনে অক্সালেট ক্রিস্টাল ফর্মেশন হবে, অক্সালেট স্টোন ফর্মেশন হবে। তার মানে হলো আমার এখানে অ্যাভেলেবল ক্যালসিয়ামটা ইম্পর্টেন্ট, আমার এখানে অ্যাভেলেবল ক্যালসিয়ামটা ইম্পর্টেন্ট। এখন আমি আবার পূর্বের জায়গাটাতে ফিরে আসি। আমি যেটা বলেছিলাম যে একটা পেশেন্টের যদি বাইল সল্ট না থাকে, তাহলে তার ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে না, ফ্যাটের ডাইজেশনও হচ্ছে না, ফ্যাটের অ্যাবজর্পশনও হচ্ছে না। ফ্যাটের ডাইজেশন অ্যাবজর্পশন যদি না হয় তাহলে জিআই লুমেনে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। জিআই লুমেনে যখন ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, সেই ফ্যাটি অ্যাসিড গুলো কমপ্লেক্স ফর্মেশন করবে কার সাথে? ক্যালসিয়ামের সাথে। এই কমপ্লেক্স ফর্মেশনটা বেড়ে যাবে। তাই যদি হয় তখন জিআই লুমেনে, আমরা সবাই মিউট করব কেমন, তখন জিআই লুমেনে ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। যখন জিআই লুমেনে ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে বা ফ্যাটি অ্যাসিডের সাথে ক্যালসিয়াম বেশি বেশি বাইন্ড করবে, দ্যাট মিনস অক্সালেটের সাথে বাইন্ড করার জন্য সাফিসিয়েন্ট ক্যালসিয়াম নেই, তখন ফ্রি অক্সালেটের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ কমপ্লেক্স অক্সালেট না, ফ্রি অক্সালেট, যে অক্সালেটের সাথে ক্যালসিয়াম বাইন্ড করেনি। ফ্রি অক্সালেটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অক্সালেটের অ্যাবজর্পশন বেড়ে যাবে। অক্সালেটের অ্যাবজর্পশন যদি বেড়ে যায় তাহলে ব্লাডে অক্সালেটের পরিমাণ বেড়ে যাবে, ইউরিনে অক্সালেটের পরিমাণ বেড়ে যাবে, অক্সালেট স্টোন ফর্মেশন হবে। তাহলে এটা থেকে আমরা যেটা বুঝলাম যে কি করে একটা টার্মিনাল আইলিয়াল ডিজিজের পেশেন্টের, তাহলে একটা পেশেন্টের হলো টার্মিনাল আইলিয়াল ডিজিজ, এরকম একটা ডিজিজের নাম বলেন তো? সেটা হলো ক্রনস ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ক্রনস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে রেনাল স্টোন হওয়ার মেকানিজমটা কি, আমরা এটা এতক্ষণ বুঝলাম, সবাই মনে থাকবে? তাহলে রেনাল স্টোন হতে পারে, আরেকটা স্টোন হতে পারে, সেটা হলো গল স্টোন। তাহলে আমরা স্টোন গুলো হওয়ার মেকানিজম বুঝলাম এবং কি স্টোন হবে সেটাও বুঝে ফেললাম। তাহলে ক্রনস ডিজিজে যদি গল স্টোন হয় সেটা হবে কোলেস্টেরল স্টোন, কোন ধরনের? আর ক্রনস ডিজিজে যদি রেনাল স্টোন হয় সেটা হবে ক্যালসিয়াম অক্সালেট। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া এই ক্যালসিয়ামটা আবার কোত্থেকে আসলো? লিসেন,
রিনাল স্টোন ফর্মেশন হয়েছে ইউরিন দিয়ে, এটা কিন্তু জিআইলুমিনের মধ্যে ফর্মেশন হয় নাই। তাহলে ইউরিনের মধ্যে ক্যালসিয়ামও আছে, ইউরিনের মধ্যে অক্সালেটও আছে, তাহলে নর্মাল মানুষের ক্ষেত্রে হয় না কেন? তাহলে আপনার যদি অক্সালেটের পরিমাণ কম থাকে তাহলে তো এই দুইজন বাইন্ড করতেছে না, কিন্তু আপনার অক্সালেটের পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলে তো অবশ্যই সে এখানে ইউরিনে অবশিষ্ট যে ক্যালসিয়াম আছে তাকে বাইন্ড করে ফেলবে, তখন ক্রিস্টাল ফর্মেশন হবে, স্টোন ফর্মেশন হবে। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি।